নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে আমরা দেখতে চলেছি তেজ সুধাকে নিয়ে গিয়ে এক জায়গায় বসায়। তেজও বসে। তেজ বলে, অগ্নিসাক্ষী করে 7 পাক ঘুরে বিয়ে করেছি আপনাকে, এত সহজে আমাকে ছেড়ে যেতে দেব না। আর এই জন্য তো নয়ই। সুধা দেখতে থাকে তেজের দিকে। দেখা যাচ্ছে তরিতা বাহানা করে ইমন আর তার মায়ের জন্য চা নিয়ে এসেছে, আর সেও ঠাম্মির কান ভরছে। বলে যে সুধা তো এই বাড়িতে আসার পর থেকেই আপনার নিয়ম ভেঙেছে, নিয়ম পরিবর্তনও করেছে, শাস্তি পেয়ে গেছি শুধু আমি। ঠাম্মি আমাকে ক্ষমা করুন, আসলে একটা কথা না, আমি আপনাকে না বলে পারছি না। আমিও না ওদের বিয়ের আগে থেকেই সবটা জানতাম জানো। এটা শুনে ঠাম্মিও অবাক হয়, আর তার সাথে জোশনাও। তরিতা বলে, কিন্তু দাদাভাই আমার থেকে কথা নিয়েছিল যাতে আমি তোমাকে কিচ্ছু না বলি, সেই জন্য আমি তোমাকে সত্যিটা জানাতে পারিনি ঠাম্মি। কিন্তু আমি খুব অবাক হয়েছিলাম যে দাদাভাই কি করে এতটা পাল্টে গেল। খুব কষ্ট পেয়েছিলাম। তখন জোশনা বলে ওঠে, কি তুমি সবটা জানতে, কিন্তু তুমি জেনেও সবটা বলনি? ইমন তো না হয় বাইরের মেয়ে, ও না হয় লুকোতেই পারে, কিন্তু তুমি তো এই বাড়িরই ছিলে, বাড়ির বউ তুমি, কিন্তু তারপরেও তুমি সবটা লুকিয়ে রাখলে। জোশনা রেগে যায়, বলে এটা তুমি কি করে করতে পারলে তরিতা? তখন তরিতা বলে, কি করব, দাদাভাইকে তো এই কোম্পানির সর্বা উত্তরাধিকারী বানিয়ে রেখেছেন ঠাম্মি। আর এই রাগে যদি আমি বলে দিতাম, আর রাগ করে দাদাভাই যদি অনিমেষকে কাছ থেকে বের করে দিত, তখন আমি অবাক হয়ে তাকিয়ে থাকে তরিতার দিকে। তরিতা বলে, তাহলে তো আমার স্বামী রাগে ঘেন্নায় আমার সাথে কথাই বলতো না, তখন আমি কি করতাম? সেই জন্যই তো আমি কিছু বলিনি ঠাম্মি। ইমন বলে, দেখো জোশনা, এমনও তো হতে পারে ওই মেয়েটাই তেজকে ফাঁসিয়েছে। দেখো, বিয়ের আগে থেকেই হয়তো ওর মাথাটাকে পুরো মুড়িয়ে দিয়েছে, তাহলে সে একটা ঠাম্মি ভক্ত নাতি, সে কিনা ঠাম্মিকে এত বড় মিথ্যে কথাটা বলতে পারে? ঠাম্মি এরপরে তেজের কথাগুলোই ভাবতে থাকে, আর বলে, তোমরা সবাই এখান থেকে চলে যাও, আমি একা থাকতে চাই। ইমনের মা ইমনকে বলে, আগুন যা লাগাবার তা লাগিয়ে দিয়েছে, এই আগুনে জ্বলতে জ্বলতে কাননবালা দেবীর নাতি ঠিক তোমার কাছে চলে আসবে বেবি। তখন ইমন আর ইমনের মা সেখান থেকে চলে যায়। সুধা তেজকে বলে, ঠাম্মি আমাকে এই বাড়ির বউ হিসেবে আর মানবেন না। তেজ বলে, ঠিক মানবেন, যদি আপনি হাল না ছাড়েন, যদি আপনার লড়াই আপনি এই বাড়ি থেকেই শুরু করেন। ঠাম্মির মন জয় করতে পারবেন আপনি, আমি জানি আপনি পারবেন, আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি হলেন এই বাড়ির যোগ্য নাতবউ, বড় নাতবউ, এটা আমার বিশ্বাস। সুধা অবাক হয়ে তাকিয়ে থাকে তেজের দিকে। ঠাম্মি ছাদ থেকে সুধা আর তেজকে একসাথে গল্প করতে দেখে, বলে, আমি কি দেখছি? তখন ঠাম্মির কল্পনা, মানে ঠাম্মির মন এসে ঠাম্মিকে বলে, একদম ঠিক দেখছিস। ঠাম্মির মন বলতে থাকে, খুব অবাক লাগছে তো, যেই নাতি শুধুমাত্র ঠাম্মি ঠাম্মি করতো, সেই নাতির মন আজকে অন্য কেউ কেড়ে নিয়েছে। সেই তেজ আর তোমার সম্মান, তোমার খারাপ লাগা, তোমার আদেশে ওয়াক্কাই করে না। একদিন যার কথা ছাড়া এই বাড়িতে এক পাতাও নড়তো না, এই বাড়ির শিক্ষা সংস্কার নিয়ে যার এত অহংকার ছিল, তার দম্ভ অহংকার সব এক নিমেষেই উড়িয়ে দিয়েছে তোমারই বেছে আনা ওই আদরে নাতবো। গোহারা হেরে গেছো তুমি কানন, আজকের পর এই বসুমল্লিক বাড়ি কাননবালা দেবীর কথা আর শুনবে না, তাকে নিয়ে হাসবে সবাই। কাননবালা তখন বলে ওঠে যে, কাননবালা বসু মল্লিক এত সহজে কিন্তু হারবে না, পরিবার আমার গর্ব, আমার হাতে তৈরি সবটা, আমি কাউকে এতটুকুও জায়গা ছাড়বো না, দেখবো কেউ কাননবালা দেবীকে কিভাবে হারায়। পরে সুধা তেজের ঘাড়ে মাথা রাখে। তেজ তখন বলে, আমি আপনার ঢাল হয়ে দাঁড়াবো সুধা, আপনার স্বপ্ন পূরণের পথে এই তেজ বসু মল্লিক সবসময় আপনার সঙ্গে থাকবে, একবার আমার হাতে হাত দিয়ে লড়াইটা শুরু তো করুন। তেজ বলে। সুধা তখন তেজের দিকে তাকিয়ে থাকে। সুধা চুলটা ঠিক করে দেয় আর হাতে হাত রেখে সুধার দিকেই তাকিয়ে থাকে। সুধাও তেজের দিকে তাকিয়ে থাকে। এদিকে তেজের মা আর মেজ কাকিমণি পুজোর সমস্ত জোগাড়ের আয়োজন করে। আর তেজের মা বলে, তেজটা এখনো বাড়ি ফিরলো না রে, মনটা খুব অস্থির করছে। মেজ কাকিমণি বলে, তেজ গেছে, দেখো ঠিক সুধাকে ফিরিয়ে আনবে, তুমি একটু শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তেজের মা বলে, আমাদের সুখের সংসারে কিসের নজর লাগলো বলতো? কাল গণেশ চতুর্দশী, কোথায় ভাবলাম বাড়ির বউ কাল পুজো করবে, ধুমধাম করে পুজো হবে। কিন্তু ঠিক সেই সময় তেজ চলে আসে সুধার হাত ধরে, বলে যে, তোমার ইচ্ছেই পূরণ হবে মা, গণেশ চতুর্থীর পুজো বাড়ির বড় বউই করবে। তেজের মা আর মেজমা দেখে সুধার হাত ধরে সুধাকে নিয়ে এসেছে তেজ। ঠিক সেই সময় আসে তেজের ঠাম্মি, বলে, না, এই পবিত্র ঠাকুর দালানে ওই মেয়ের পা পড়বে না। তেজ একে অপরের দিকে দেখতে থাকে। সুধা তার পাটা পিছিয়ে নেয়। তেজ বলে, ঠাম্মি, সুধা যদি এই বাড়িতে জায়গা না হয়, তাহলে আমিও এই বাড়িতে আর থাকবো না। ঠাম্মি মনে মনে বলতে থাকে, সুধার ভালোবাসার এই ভূত আমি তোমার মাথা থেকে নামিয়েই ছাড়বো দাদু ভাই। সোনাও তখন চলে আসে, ভাই বলে চিৎকার করে ওঠে। ঠাম্মি বলে, আমি জানতাম ঠাম্মির থেকে এখন এই মেয়ের গুরুত্ব তোমার কাছে অনেক বেশি। এই মেয়ে তোমার মাথাটা একেবারে মুড়িয়ে খেয়েছে, আর এই মেয়ের মিথ্যেতে তালে তাল মিলিয়ে তুমি যেইভাবে চলেছো, তাতে আমি বুঝেছি যে এই বাড়িতে আমার কথার আদেশের কোনো মূল্য নেই। তখন ঠাম্মিকে কিছু বলতে গেলে ঠাম্মি থামিয়ে দেয়। ঠাম্মি বলে, তাই এই বাড়িতে যখন আমার আর কোনো প্রয়োজন নেই, তখন আমি কাশি যাচ্ছি। এটা শুনে সুধা আর বাড়ির সবাই খুব অবাক হয়ে যায়। সুধা বলে, আমি জানি ঠাম্মি,
এই বাড়ি ছেড়ে কাশি চলে যাওয়ার পেছনে আপনার একমাত্র কারণ হচ্ছে আমি। ঠাম্মি বলে, তুমি তো বাইরের মেয়ে, দুদিন হলো এই বাড়িতে এসেছো, তোমার জন্য আমি এত কঠোর সিদ্ধান্ত নেব কেন শুনি? এত বছর আমার সাথে এক ছাদের তলায় থেকেছে আমার প্রিয়জনেরা, আমার আপনজনেরা, তাদের কাছে আমি এখন পর হয়ে গেছি। আমার কথাও ফুরিয়েছে আর আমার প্রয়োজনও ফুরিয়েছে, তাই আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। নিজের বাবা বলে, কি বলছো মা, কোথায় যাচ্ছ তুমি? তখন ঠাম্মি বলে, কাশি, আমার ছায়া আর এই বাড়িতে এক মুহূর্তও পড়বে না। বলে, ঠাম্মি তুমি আমার কথা শোনো। তখন ঠাম্মি বলে, কারোর কথা শোনার বোঝার আমার কাছে কোনো সময় নেই, আমাকে এখনই বেরোতে হবে, আমি আর এই বাড়িতে ফিরবো না। সবাই বাধা দেওয়ার চেষ্টা করে, ঠাম্মি কিছুতেই শোনে না। নিজের মা বলে, আপনি যদি চলে যান তাহলে আমাদের কি হবে মা? তো বিয়েতে থাকবে তোমরা, আর তোমরা তো এখন তোমাদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারো। ঠাম্মি বলে, যেই নাতিকে আমি বুকে আগলে বড় করেছি সেই নাতি আজ আমাকে ঠকিয়েছে। বলে, ঠাম্মি তুমি ভুল বুঝছো। তখন ঠাম্মি বলে, ঠিক ভুল আমি আর কোনোটাই বুঝতে চাই না দাদু ভাই। তরিতা তো দেখা যায় মনে মনে খুব খুশি, মনে মনে বলে, ঠাম্মির বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা কেউ মেনে নিতে পারবে, ঠাম্মির জায়গায় বেরোতে হবে দিদি ভাইকে। বলে, ঠাম্মি চলো, আমি ব্যাগটা দিয়ে আসছি তোমার, চলো। বেরোতে গেলে সুধা রিকোয়েস্ট করে, অনুরোধ করে ঠাম্মির কাছে যে আপনি এভাবে চলে যাবেন না ঠাম্মি। বলে, যেখানে একবার মিথ্যের ছায়া পড়েছে সেখানে কাননবালা বসু মল্লিক আর থাকবেন। সুধা বলে, আমি মিথ্যের নয় ঠাম্মি, সত্যের পথ বেছে নিয়েছি, আর সত্যিটা মানা হচ্ছে সবচেয়ে কঠিন। ঠাম্মি বলে, সত্যিটা যদি আগে জানা থাকতো তাহলে আজকের দিনটা এই পরিবারকে হয়তো দেখতে হতো। আমার ভুল সিদ্ধান্তের জন্য যখন এই অবস্থা হয়েছে তখন আমি চলে যাব। ঠাম্মি বলে, না ঠাম্মি, আমি চাই না যে এই পরিবারটা তাদের সবচেয়ে প্রিয় মানুষকে হারা। সংসারটা আপনার, আপনি আমার জন্য এই সংসার ছেড়ে চলে যান, এটা আমি কিছুতেই চাই না। ঠাম্মি বলে, কিন্তু তোমার সাথে যে এক ছাদের তলায় আমি থাকতে পারবো না। সুধা সুধা বলে, ঠাম্মি আপনি যদি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেন তাহলে আমি চলে যাব। তেজ তখন সুধার দিকে তাকায়, বলে, ঠাম্মি আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে কি কোনো সুরাহা হবে? বাড়ির সম্মান বাড়বে তো? আমি সুধার দিকে তাকাই, আমি এই ছাদের নিচে যদি না থাকি তাহলে আপনাদের দিকে কোনো আঙ্গুল উঠবে না? বাড়ির বউ কেন বাইরে আছে সেই প্রশ্ন উঠবে না? বাবা বলে, না না, এই কথাটা কিন্তু সুধা একদম ঠিক বলেছে মা। বাড়ির বউ যদি বাড়ির বাইরে থাকে তাহলে তো বাইরের লোক আমাদের পরিবারের উপর ছিছি করবো। তুমি বা সুধা দুজনের মধ্যে একজনও যদি বাড়ির বাইরে থাকো, তারা পড়শি আত্মীয় স্বজন সবাই তো জিজ্ঞেস করবে, কতদিন ওদের মুখ বন্ধ করে রাখবো বলো? নিজের বাবা বলে। ঠাম্মি তখন বলে, তাহলে কি বল, বাইরের লোক কি ভাববে না ভাববে সেটা ভেবে আমি কি মুখ বুঝে সবটা সত্যি করে সহ্য করে নেব? ঠাম্মি বলে, কাননবালা বসু মল্লিক আজ অব্দি অন্যায়ের সঙ্গে আপোষ করেনি আর কোনোদিনও করবেও না। ঠাম্মি বলে, শিক্ষা আমার আদর্শ আমার কাছে সব থেকে দাম। বলে, তাহলে আপনি আমায় শাস্তি দিন ঠাম্মি, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেই। ঠাম্মি বলে, কথাটা তুমি ভেবে বলছো? তুমি বলে, কথাটা তুমি ভেবে বলছো তো? সুধা বলে, হ্যাঁ। ঠাম্মি তখন মনে মনে বলে, কাননবালা দেবীর বুদ্ধির সঙ্গে তুমি পারবে না সুধা। সুধাও মনে মনে বলে, এবার আর চোখের জল ফেলে নয়, বুদ্ধি দিয়ে এই পরিবারে জায়গা করবে এই সুধা। এদিকে সমুদ্র এসে ঝিনুককে সব কথা জানায়। সমুদ্র বলে, আমি জানি না যে ঠাম্মি বৌদিকে কি শাস্তি দেবে, বাড়ির পরিস্থিতি মোটেও ভালো নয় ঝিনুক। সমুদ্র বলে, আচ্ছা ঝিনুক, সেদিন যে আপনি বলছিলেন বৌদির পাশে সবসময় দাঁড়ানোর কথা, এই জন্যই কি বলছিলেন? ঝিনুক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সমুদ্র তখন বলে, কেন এত বড় সত্যিটা আপনারা আমাদের কাছ থেকে লুকোলেন? আমি তো সেটাই বুঝতে পারছি না, বৌদি এত বড় অতীত কেন আড়াল করছেন আমাদের কাছ থেকে? ঝিনুক বলে, ও তাহলে আপনিও আমার দিদিকে এই সমস্ত কিছুর জন্য দোষী ভাবছেন, তাই তো? সব ছেলেরাই না এক রকমের হয়। বলে ঝিনুক ওখান থেকে রাগ করে চলে যেতে থাকলে সমুদ্র ঝিনুকের হাতটা ধরে নেয়। সমুদ্র বলে, না ঝিনুক, আমি বিশ্বাস করি, আর আমি এটাও জানি যে বৌদি কোনোদিনই ভুল হতে পারে না। সত্যি কথা বলতে কি, সবার কাছে বৌদিকে এইভাবে অপমানিত হতে দেখে আমার মোটেও ভালো লাগছে না। আমি চাই আবার যেন সবটা ঠিক হয়ে যায়। ঝিনুক বলে, হবে, সবটা ঠিক হয়ে যাবে। সমুদ্র বলে, কিন্তু ঠাম্মি? ঝিনুক বলে, আমার দিদি না কোনোদিনও অন্যায় মেনে নেয় আর না হেরে যায়, ও লড়াই করবে। এই ঝিনুক আচার্য দিদি সুধাময়ী, আপনার ঠাম্মির এখনো আমার দিদিকে চিনতে অনেক বাকি আছে। ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই আমি চাই যে এই কথা যাতে এই বাড়ির চার দেওয়ালের বাইরে না বেরোয়। মশাই বলে, আচ্ছা এই বাড়ির কোনো কথা কি এর আগে কেউ জানতে পেরেছে? আমি বলে, না পারেনি, আর এই জন্যই আপনাকে ডেকে এনেছি। যে ভুল আমি করে ফেলেছি তা তো আমাকে শুধরোতে হবেই। বলে, আসলে এই বাড়িতে তো আবার ডিভোর্স হয় না, আর তার জন্য নাকি অনেক টাকাও লাগে, তাই দিদিভাইকে নিয়ে কি করা যায় বলুন দেখি ঠাকুরমশাই? গেলা যাচ্ছে না বার করা যাচ্ছে, একেবারে গলায় বিধে রয়েছে। তরিতা বলে। এদিকে তেজের বাবা মা সবাই চিন্তা করতে থাকে যে ঠাকুরমশাই এখন কি বিধান দেবেন। ঠাম্মি বলে, ঠাকুরমশাই সব দিক ভেবে চিনতে কিছু বিধান দিয়েছেন যা সুধাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ঠাম্মি বলে, আজকের পর থেকে সুধা এই বাড়ির পুজোয় থাকতে পারবে না, কোনো রকম কোনো অংশ গ্রহণ করতে পারবে না এই বাড়ির পুজোয়। রান্নাঘর অর্থাৎ বাড়ির হেসেলে সুধা যেন পা না রাখে। আর হ্যাঁ, তেজ এই বাড়ির উত্তরাধিকারী, তার ঘরেও তোমার রাত কাটানো চলবে না, এমনকি এই পরিবারের অন্য কোনো সদস্যের সঙ্গেও তার ঘরে থাকবে না। ঠাকুরমশাই মনে মনে বলতে থাকে, আমি তো এরকম কোনো বিধানের কথা বলিনি কর্তামাকে। তার মানে বোঝা যাচ্ছে ঠাম্মি এসব নিজের মন থেকেই বলছেন। তেজের মা বলে, মা এতদিন তো সুধা নিষ্ঠা ভরে এই বাড়ির সমস্ত নিয়ম পালন করে এসেছে। ঠাম্মি বলে, ও
ওই মেয়ে এই বাড়িতে আসার পর থেকে যা যা করেছে সেটা ওর কর্তব্য ছিল। সরিতা বলে, ঠাম্মি, দিদিভাই রান্নাঘরেও যাবে না, ঠাকুর দালানেও আসবে না, দাদাভাইয়ের ঘরেও থাকবে না, আবার কারো ঘরেও থাকবে না, তাহলে দিদি যাবে কোথায়? সরিতা মনে মনে বলতে থাকে, তোমাকে যতদিন না আমি এই বাড়ি ছাড়া করছি ততদিন তো আমার শান্তি নেই দিদিভাই। তেজ বলে, এইসব উনি কি বলছেন ঠাম্মি? এইসব কোন শাস্ত্রে লেখা আছে? ঠাম্মি বলে, তোমার পক্ষে নিশ্চয়ই সব জানা সম্ভব নয় দাদুভাই, ঠাকুরমশাই যা বলছেন সুধাকে তা করতে হবে। কিন্তু সুধা তো এতদিন আমার ঘরেই ছিলেন। তখন ঠাম্মি বলে, এতদিন আমরা এসব জানতাম, আর এখন আমি জেনেও ওই মেয়েকে সারা বাড়ি কলঙ্কিত করতে দিতে পারি না। শাস্ত্র চর্চা করা ঠাকুরমশাইয়ের কাজ, এটা ওনার উপরেই ছেড়ে দাও। এদিকে মেজমা সুধার শাশুড়িমাকে বলে, আচ্ছা দিদি, ঠাকুরমশাই যে বিধানগুলো দিয়েছেন এগুলো কি সত্যি কোনো শাস্ত্রে লেখা আছে? তখন সুধার শাশুড়িমা বলে, চুপ, এখন চুপ কর, তোমার এত অসুবিধা কিসের দাদু ভাই? সুধা তো বলেছে সবটা মেনে নেবে। ঠাম্মি বলে, কি সুধা পারবে না? ঠাম্মি বলে। সুধা অবাক হয়ে ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। সুধা মনে মনে বলে, শাস্ত্র জ্ঞান আমার তেমন না থাকলেও আমি জানি ঠাম্মি যে এই বিধানগুলো শাস্ত্রতে লেখা নেই, তবুও আমি এই নিয়ম মানছি, কারণ আমি বুদ্ধি দিয়ে আপনার এই কড়া নিয়মের বেড়াজাল ভাঙতে চাই ঠাম্মি। এগুলোই ভাবতে থাকে সুধা। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ অপেক্ষায় থাকো তোমরা। আগামীকালকে নিয়ে আসবো আমি আরেক জমজমাট পর্ব। ততক্ষণ সবাই ভালো থাকবে।